আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা, আপুরা, আন্টিরা এবং সোনামণিরা সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসেই আমার এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করলাম। বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছি, বাবুর বাবাও যাচ্ছে, আমিও যাচ্ছি। আমরা একটু স্কুলে কথা বলবো, সেজন্যই যাওয়া। তা না হলে তো ও ট্রান্সপোর্টেই যায়। তো আমরা আজকে স্কুলে একটু কথা বলবো, সেজন্যই যাচ্ছি। আর আমার বাবার গাড়িটা নিয়ে যাচ্ছি, মানে আমার আব্বা এসেছে সকালবেলা বাসায় স্নেহাকে স্কুলে দিয়ে। তো আমরা আর আমাদের গাড়িটা বের করিনি, আব্বার গাড়িটা নিয়েই চলে এসেছি। বাসার এত কাছে মেট্রো রেলের স্টেশন, কিন্তু এখনও মেট্রো রেলে ওঠা হয়নি। আবার মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু মেট্রো রেলের টিকিট ফ্রি, তারপরেও আমরা এখনও মেট্রো রেলে উঠতে পারিনি। ওই তো বলে না একটা কথা, কাছের মানুষ হজ পায় না, বা মক্কার মানুষ হজ পায় না। আমরা খুব কাছে আছি, তো তাই আমরা এখনও মেট্রো রেলে উঠতে পারিনি। কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দেখি আপুরা এসে মেট্রো রেলে উঠছে বা ব্লগ দিচ্ছে। বিদেশ থেকে অনেক আপুরা এসছে বেড়াতে, বাংলাদেশে এসে মেট্রো রেলে উঠলো, ব্লগ দিল, দেখলাম অনেক আপুর ব্লগ। কিন্তু এত কাছে থেকেও আমরা উঠতে পারিনি। তো দেখা যাক, ইনশাল্লাহ উঠব। বাসায় চলে এসেছি। আর বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছিলাম, আজকে নাস্তাটা সেরে নিয়েছি আমরা সবাই, আব্বাও আছে আমাদের সাথে। নাস্তাটা শেষ হওয়ার পর আমি পানিগুলো সব ছেঁকে নিয়েছি, পানির বোতল আর জগে ভরে নিচ্ছি। তো সকালবেলায় কিন্তু এই পানির ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, মানে পানিটা ছেঁকে ছুঁকে বোতলে জগে ভরে নিলে সারাদিনের জন্য একটু ঝামেলা শেষ হয়ে যায়। আর অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করার পর চা বানিয়ে চাও খেয়ে ফেলেছি সবাই মিলে। আর এখন আমি চায়ের কাপগুলো, মগগুলো একটু নিজের হাতে আজকে ধুয়ে নিলাম। সব সময় তো সাবিনাই ধোয়, তারপরও মাঝে মাঝে নিজের জিনিস নিজে ধোয়ার মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি পাওয়া যায়। গ্লাসগুলো আমি নিজের হাতে একটু ধুয়ে নিলাম। কিছু আমি ওয়াশ করে ফেলেছি, কিছু হাঁড়ি পাতিল আর কি, প্লেট বাসন, আর কিছু আমি সাবিনার জন্য রেখে দিয়েছি। তো আপাতত কিন্তু আমার ওভেন দুইটা এখানেই রাখা আছে। আমি একটা কাউন্টার টপ করছি ওভেন রাখার জন্য। কবে যে সেখানে আমার এই ওভেন দুইটা রাখতে পারবো আল্লাহই জানে। বাসার কাজ কিন্তু একদমই এগুচ্ছে না। আর এদিক থেকে সকালবেলা যখন আব্বা এসেছে, তখন আমার ভাবি তার ননদের জন্য, একমাত্র ননদের জন্য সস বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ভাবি আবার বলেছে, আমার কাছে কাচের জার ছিল না, তুমি কাচের জারে সসগুলো ঢুকিয়ে রেখো, তাহলে ভালো থাকবে। প্লাস্টিকের একটা কন্টেনারে করে পাঠিয়ে দিয়েছে, অনেকটুকু সস কিন্তু এখানে। তো আমি কাচের জার যে কয়েকটা খালি ছিল সেই কয়েকটা নিয়ে নিলাম। কাচের জারগুলির মধ্যে এখন টমেটো সসটা আমি রেখে দিব। ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। বাজারের কেনা সসের চাইতে ঘরে যদি আমরা তৈরি করে খেতে পারি, তাহলে সেটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আমি বানাতে চেয়েছিলাম সসটা, আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাবি বলল, আমি যখন বানাচ্ছি তাহলে আমিই বানিয়ে পাঠাবো, তোমার আর কষ্ট করে বানাতে হবে না। আমার অনেক আপুরাই কিন্তু বলেন যে, আপু তোমার ভাবি অনেক ভালো, নিশ্চয়ই তুমিও অনেক ভালো একজন ননদ। আলহামদুলিল্লাহ আপুরা, আমি একজন ভালো ননদ হতে পেরেছি আমার ভাবির কাছে। আমি একজন ভালো ফুপি হয়েছি, আমি একজন ভালো খালামণি হয়েছি, আমি একজন ভালো মামি হয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কাজের ঝাড়ের মধ্যে এখানে আমি সসগুলো ভরে নিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা কেচাপের বোতলেও আমি সসটা ভরে নিলাম। মানে সবটুকু সস আমি কাচের ঝাড়ের মধ্যে ভরে নিলাম। এখন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব। রমজানে কিন্তু অনেক সস লাগে, বাচ্চারা দেখা যায় যে কোনো ইফতারের সাথেই ওরা ভাজা পোড়ার সাথে সসটা খেতে পছন্দ করে। তো যাই হোক, একবারে চলে এলাম আবার রান্নায়। দুপুরের রান্নাবান্না, ঘরের যে অবস্থা আপনাদের সাথে কি শেয়ার করব, ধুলাবালিময় জীবন আমার। আর কোনো কাজ ওইভাবে করাও হচ্ছে না। আরিয়ানা বিছানাগুলো শুধু কোনোরকম গুছিয়ে নিচ্ছে। আর দুই তিনটা রুম তো একদম খুবই বাজে অবস্থা, সেগুলো কোনোরকম চাদর টাদর দিয়ে ঢেকে রাখা হচ্ছে, ফার্নিচারগুলো। তো যাই হোক, এখানে আমি ডিম বিরিয়ানি রান্না করছি। কার জন্য আজকে ডিম বিরিয়ানি রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন, সাথেই থাকেন।
প্রথমেই আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে মশলাগুলোকে সব একসাথে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার ফাঁকি আর 1 প্যাকেট বিরিয়ানির মশলা। যদিও বিরিয়ানির মশলাটা রাঁধুনি না, রাঁধুনি বিরিয়ানির মশলা ছাড়া মশলা রান্না করলে আমার ভালো লাগে না। এটা আমার আরিয়ানা নিয়ে এসেছে সুপার শপ থেকে, 3টা একসাথে নিয়ে এসেছিল। তো কী আর করব, শেষ করছি আর কি। অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিম বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করছি। অনেক আপুরাই কিন্তু ঝটপট এই ডিম বিরিয়ানিটা করে ফেলতে পারেন। তো এখানে আমি ডিম আর আলুটাকে ভেজে রেখেছিলাম আলাদা একটা ফ্রাই প্যানে। তো ডিম আর আলুটা এখন মশলা কষে যাওয়ার পর দিয়ে দিলাম। ডিম আর আলুটাকেও আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়ে গেছে এই পর্যায়ে এসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো এখন ঢাকনাটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে আবারও একটু স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে তারপর যে চালটা আমি দিচ্ছি, সে চালটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, চালটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো চালটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা দিতে পারবেন। তো যাই হোক, চালটা দেওয়ার পর এখন ডিম আলু আর সব মশলার সাথে চালটাকেও আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি এখনও কেউ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এদিক থেকে আমি গরম পানি দিয়ে দিলাম। যে পরিমাণ চাল দিয়েছি আমি চালের ডাবল পানি দিয়ে দিলাম। সব সময় আমি যে পটে চাল মাপি সেই পট দিয়ে পানিটা মেপে দেই, সেজন্য আমার পোলাও বা বিরিয়ানি বা কাচ্চি সব কিছু একটু ঝরঝরা হয়। চুলার হিটটা কিন্তু এখন হাই হিটে আছে। হাই হিটে রেখে 5 মিনিটের মতো এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন অল্প পরিমাণ পাউডার দুধ বলতে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখানে আমি অল্প একটু গরম পানির সাথে মিশিয়ে তারপর বিরিয়ানিতে অ্যাড করলাম। নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে আমি মিডিয়াম হিটে করে রাখবো। লবণটা একটু চেক করে নিলাম, লবণটা কম মনে হচ্ছে, অল্প একটু লবণ অ্যাড করে দিব পরে। চুলার হিটটাকে মিডিয়াম হিটে নিয়ে যাচ্ছি। এই তো চুলার হিটটাকে এভাবে আমি রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম আমি 5-6 মিনিট পর। এ পর্যায়ে চলে এসেছে, এখন আবারও একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে দিচ্ছি আর বলছি আজকে কার জন্য আমি ডিম বিরিয়ানি রান্না করছি। আমার খালাতো বোনের ছেলে লামিন, আপনারা ওকেও আগেও আমার ভিডিওতে দেখেছিলেন, ও এসেছে। ও আমার হাতের বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো কালকে গরুর গোস্ত রান্না করেছিলাম, সেই গোস্তটা রয়ে গিয়েছে। তো আজকে আর ইচ্ছে করলো না গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করতে, তাই ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলছি। নাড়াচাড়া শেষ করে এখন কিছু কাজু বাদাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চুলার হিটটাকে এখন একদম লোতে নিয়ে যাব। চুলার হিটটা লোতে রেখে আমি 15 মিনিটের মতো বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো, খাওয়ার আগ পর্যন্ত আর কি। এই তো চুলার হিটটা এই পর্যায়ে এরকম আছে। আমি চুলার হিটটা বারবার দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার নতুন গৃহিণী আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু চুলার হিটটা দেখিয়ে দিলে ভালো হতো, সেজন্যই কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে টেবিলে খাবারটা সার্ভ করে ফেলবো। তো আমার বিরিয়ানিটা কিন্তু ডিম বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট ডান। আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার উপরে রাখবো, রেখে সার্ভ করে টেবিলে নিয়ে যাব। আজকের এই ডিম বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। আপনাদের সুন্দর কমেন্টই আমার পরবর্তী দিনের অনুপ্রেরণা। সবশেষে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটা অফ করে দিব। আর এই তো টেবিলে আমি খাবার সার্ভ করে নিয়ে এলাম। ডিম বিরিয়ানি, সাথে আছে গরুর গোস্ত আর সাথে কাটা হয়েছে সালাদ আর লেবু। খাবারটা সার্ভ করে টেবিলে নিয়ে এলাম আর সবাইকে ডাকছি খাওয়ার জন্য। এই তো বাসার অবস্থা তো কি দেখেই বুঝতে পারছেন। আমার আসলে এলোমেলো বাসাটা আপনাদের সাথে শেয়ার করতে খুবই খারাপ লাগে। আমি ক্যামেরাটাই অন করতে চাই না, কিন্তু তারপরেও আবার আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, সেজন্য আর কি শ্যুট করা হয়। তো যাই হোক, বাচ্চারা এখানে হাত ধুয়ে নিচ্ছে, হাত ধুয়ে ওরা খেতে বসে যাচ্ছে। যদিও এরা এখানে বসতে চাচ্ছে না, বলছে যে আমার বেডরুমে চলে যাবে, এদিকে অনেক ময়লা ডাস্ট, এজন্য বসতে চাচ্ছে না। তো আমি বললাম যে এখানেই বসো, তারপরে আমি শ্যুট করে নিই, তারপরে তোমরা নিয়ে ঘরে চলে যেও।
তো প্রথম অবস্থায় বাচ্চারা রাজি হচ্ছিল না, এখন বললো ওকে ঠিক আছে তাহলে এখানেই বেড়ে দাও, বেড়ে দিলে আমরা ঘরে চলে যাই। তো এখন আমি বাচ্চাদেরকে বিরিয়ানিটা সার্ভ করে দিব। সব কিছু সার্ভ করে দেওয়ার পর ওরা আমার বেডরুমে চলে যাবে, আর মিস্ত্রিরাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরাও হয়তো নিচে গিয়েছে খাওয়ার জন্য। তো মিস্ত্রিদের সামনে বসে আসলে আনইজিও ফিল করবে, খেতে পারবে না, আর ময়লা ধুলাবালি তো উঠছেই, সেজন্য ওরা বেডরুমে চলে যাবে। অনেকক্ষণ পর এখন আবার ক্যামেরাটা অন করলাম। এখন 6টা বাজে না, এখনও মাগরিবের নামাজের আগ মুহূর্তে আর কি। তো আমি ওদের জন্য একটু সাবুদানা দিয়ে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে নিয়েছি। তো আমার বেডরুমে নিয়ে এলাম, আমার যে কফি টেবিলটা আছে এটাতে সার্ভ করলাম। তো বললাম তোমরা 3 ভাই বোন মিলে খেয়ে নাও, আমি এখন খাবো না, আমার খুব টায়ার্ড লাগছে। কারণ মিস্ত্রিরা যেহেতু বাসায় কাজ করে সারাদিনই দেখা যায় আমার দাঁড়িয়ে বসে থাকা লাগে, মানে আমি একটুও রেস্ট নিতে পারি না, খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আর কাজটা কেন যে সামনের দিকে আগাচ্ছে না এটাও বুঝতে পারছি না, প্রচুর ধুলাবালিময় জীবন পার করছি। আর আমার এই বেডরুমের এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে? কফি টেবিলটা এখন কিন্তু আপাতত এখানেই রেখেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রাখাতে কেমন লাগছে। অনেক আপুরে আগে বলেছিলেন যে আপু এখানে একটা কফি টেবিল বা একটা ডিভাইন দিতে পারো, ভালো লাগবে। তো আপুদের কথাটা মাথায় রেখে আমি আমার এই কফি টেবিলের সেটটা এখানে রেখেছি। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এখানে ভালো লাগছে কিনা। পিছনের ভিউটা কিন্তু খুব সুন্দর, মানে গাছগুলো তো এখন একটু অন্ধকার হয়ে যাচ্ছে সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না, আর ক্যামেরায় ওরকম ভালো ক্লিয়ার আসেও না, যা একদম সামনাসামনি ভালো লাগে দেখতে বেশি। তো যাই হোক, এই তো 3 ভাই বোন অনেক দুষ্টামি করছে, দুষ্টামি করতে করতে এখন ওরা পায়েসটা খেতে গেল। আরিয়ানাকে বললাম তুমি তো বড়, তুমি সবাইকে সার্ভ করে দাও, আমার একটু খারাপ লাগছে, আমি একটু শুই। ওদেরকে বললাম দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি। তো লামিন বলছে মামুনি আমি তো ভাবলাম তুমি ছবি তুলছো, কিন্তু তুমি তো ভিডিও থেকে স্ক্রিনশট নিবে। এটা শুনে ও খুবই অবাক হলো। তো বাচ্চারা এগুলো নিয়ে হাসাহাসি করছিল, যে আমি বললাম যে হ্যাঁ ভিডিও থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিব তোমাদের। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের ডেইলি লাইফ বা লাইফস্টাইলগুলো শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। गजब গজব, गजब बेइज्जती गजब फैंटास्टिक গজব ফ্যান্টাস্টিক, নতুন নতুন রিভিউ, নতুন নতুন নাম। আর এখন হচ্ছে শুক্রবার দিন সকালবেলা ফজরের নামাজের পর আপনাদের ভাইয়া যাবে নোয়াখালী। আমি তার জন্য এখানে 1 কাপ চা বানিয়েছি আর সাথে দিয়ে দিলাম কেক। তো ভাবলাম বৃহস্পতিবার আর শুক্রবার মিলেই আমার আজকের এই ব্লগটা হয়ে যাক। তো আপনাদের ভাইয়া রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে পানি খেয়ে নিল, পানি খেয়ে এখন চাটা খেয়ে নিবে। তার তো চা খাওয়ার খুব বেশি অভ্যাস, খালি পেটেই সে চা খেয়ে নেয়। তো বললাম 1 পিস কেক খেয়ে নিতে, কেক না খেয়ে চাটা খেয়ে নিচ্ছে। তো সে এখন যাচ্ছে হচ্ছে নোয়াখালী। নোয়াখালী মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে, আমাদেরকে ছাড়াই, আমাদেরকে না নিয়ে। বাসার যেহেতু এই অবস্থা, খুব বেশি এলোমেলো ময়লা, কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করে, আমাদের তো এখন যাওয়ার কোনো অবস্থাই নেই। তো সে একাই যাচ্ছে তার বাবা মার কবর জিয়ারত করার জন্য। তার তো আবার যাওয়ারও সময় হয়ে গিয়েছে, আজকে হচ্ছে 10 তারিখ, সে চলে যাবে 27 তারিখে, আর 17 দিন মাত্র আছে। তো আপনাদের ভাইয়া একা যাচ্ছে না, আমার ভাসুর যাচ্ছে। ভাসুর মানে ওর আমার হাজব্যান্ডের কাজিন ব্রাদার যাচ্ছে সাথে, বড় ভাই আর কি। তো সেও যাচ্ছে সাথে, কারণ একা একা মোটরসাইকেলে আবার এত দূরের রাস্তা, একা একটু ভয়ও পায়, ডায়াবেটিসের রুগী যেহেতু। তো তার ভাইয়ের সাথে সে যাচ্ছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেক আপুরে অনেক আঘাত দিয়ে, মনে কষ্ট দিয়ে কমেন্ট করেন, যেটা একদমই ঠিক না। কোনো কিছু না জেনে, না শুনে, না বুঝে কমেন্ট করে ফেলবেন না। অনেকেই কমেন্ট করছেন যে আপনার হাজব্যান্ডের কি বা আপনার বরের কি
বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই, বাবা মার সাথে কেন সম্পর্ক থাকবে না সন্তানের? এটা কেমন ধরনের প্রশ্ন? আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার কি মানে আপনার চিন্তা ভাবনা কি এরকম যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সম্পর্ক না থাকুক? আগে তো আপনি আমার কাছে জানতে চাইবেন যে আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে অবশ্যই ওনারা আমার বাসায় থাকতো, আমার বাসায় না থাকলেও আমি ওনাদের কথা বলতাম। শেয়ার করতে না পারলে, ওনাদেরকে ক্যামেরায় ক্যাপচার না করলেও আমি ওনাদের কথা বলতাম আপনাদের সাথে, যেহেতু ওনারা অনেক বছর আগে মারা গিয়েছে। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন সবাই তারা এটা জানেন। সেজন্য আমি বলবো, কাউকে না জেনে শুনে কোনো কথা বলা ঠিক না, বা কোনো কমেন্ট বা কোনো মন্তব্য করা ঠিক না। এতে কিন্তু আপনার খুব ভালো লাগতে পারে, অন্যর কিন্তু অনেক কষ্ট লাগে, অন্যের আঘাত লাগে মনে। কাউকে মনে আঘাত দিয়ে কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আল্লাহর তরফ থেকে আপনার বিচার আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়া চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ গাড়িটা আর নিচ্ছে না। গাড়ি নিয়ে গেলে অনেক বেশি খরচ, মোটর সাইকেলেই চলে যাবে দুই ভাই মিলে। তো বললাম সাবধানে যেও। তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো লাগে বেশি তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।